আগের দিন আমরা অণু, পরমাণু এই রিলেটেড, মোল এই আর মোলার আয়তন এই রিলেটেড যা কিছু সব ডিসকাস করে নিয়েছি। এইবার হচ্ছে রাসায়নিক সংযোগ সূত্রাবলী। রাসায়নিক সংযোগ সূত্রাবলী মানে যখন কোনো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, সেই রাসায়নিক বিক্রিয়ায় কিভাবে অণু, পরমাণুগুলো যুক্ত হয়ে নতুন কোনো অণু অথবা পরমাণু তৈরি করে। ঠিক আছে, কিভাবে মানে তারা নিজেদের মতো কোনো পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করতে পারে না, তাদের নির্দিষ্ট কিছু নিয়ম আছে। কি কি সেই নিয়ম? প্রথম হচ্ছে আমরা যেটা সবাই পড়েছি, কি ভরের নিত্যতা সূত্র। ভরের নিত্যতা সূত্র মানে কোনো রাসায়নিক বিক্রিয়ার আগে এবং পরে বা শুরুতে এবং বিক্রিয়ার শেষে কি থাকে? বিক্রিয়ার মানে বিক্রিয়াজাত বা বিক্রিয়ক পদার্থ, ওই বিক্রিয়া সিস্টেমের মোট ভর অপরিবর্তিত থাকে। যদি কোনো রাসায়নিক বিক্রিয়া হয়, ধরো এ থেকে বি তৈরি, এ আর বি যুক্ত হয়ে সি এবং ডি তৈরি হলো, তাহলে সেখানে কি দেখা যাবে? এ এবং বি এর মোট ভর যা ছিল, উৎপন্ন সি এবং ডি এর মোট ভরও সমান সমান হবে। এই সূত্রের নাম কি? ভরের নিত্যতা সূত্র। এটা প্রথম, একদম ছোটবেলা থেকে আমরা এটা শিখে আসছি। 2 নম্বর কি আছে? এইটা নতুন। 2 নম্বর হচ্ছে স্থির অনুপাত সূত্র বা লজ অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। স্থির, দেখতে পাচ্ছ তো? অনুপাত সূত্র। স্থির অনুপাত, স্থির শব্দ থেকেই বুঝতে পেরেছ যে কনস্ট্যান্ট। কিসের কিসের পরিমাণ বা অনুপাত কনস্ট্যান্ট হবে? বলা হচ্ছে যদি এমন কোনো যৌগ উৎপন্ন হয়, এমন কোনো যৌগ থাকে, ধরো জল, কি কি দিয়ে গঠিত? হাইড্রোজেন এবং অক্সিজেন। বিশুদ্ধ জলের মধ্যে জল গঠনকারী যে উপাদান হাইড্রোজেন এবং অক্সিজেন, এই উপাদান মৌলগুলির ওজন অনুপাত সর্বদা নির্দিষ্ট থাকবে। সে তুমি জল যেখান থেকেই নিয়ে আসো না কেন, গঙ্গার জল হতে পারে, পুকুরের জল হতে পারে, ট্যাপের জল হতে পারে, বৃষ্টির জল হতে পারে, যে কোনো জল বিশুদ্ধ অবস্থায়, অর্থাৎ জলের সংকেত কি? H2O। সেই জলের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেনের ওজন অনুপাত সর্বদা নির্দিষ্ট থাকবে। তাহলে স্থিরানুপাত সূত্র লিখে রাখো। কোনো বিশুদ্ধ যৌগে, বিশুদ্ধ যৌগে গঠনকারী মৌল উপাদানগুলির বা গঠনকারী উপাদান মৌলগুলির লিখি, উপাদান মৌলগুলির ওজন অনুপাত নির্দিষ্ট থাকে। হয়েছে? এবার উদাহরণ। ফর এক্সাম্পল, জল। এখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের ওজন অনুপাত কি হবে? হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব কত? পারমাণবিক গুরুত্ব কত? 1। কতগুলো আছে? তাহলে অক্সিজেনের অনুপাত কত হবে? অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব কত? 16। তাহলে 2:16 বা 1:8। তুমি যেখান থেকে, যে কোনো জায়গা থেকে জল নিয়ে আসো না কেন, সেখানে উপাদান মৌল হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কি হবে? সর্বদা 1:8 হবে। আর একটা এক্সাম্পল, যদি কার্বন ডাই অক্সাইড হয়, CO2,
কি হবে? কার্বনের কত পারমাণবিক গুরুত্ব 12, অক্সিজেনের 16, দুটো আছে, তাহলে 16 × 2 12 = 32 বা 3:8। যেখান থেকেই কার্বন ডাই অক্সাইড, মানে আমরা নিঃশ্বাসের সাথে কার্বন ডাই অক্সাইড ছাড়ি, অথবা যেমন চুনা পাথর CaCO3 উত্তপ্ত করলে CO2 উৎপন্ন হয়, যে কোনো উৎস থেকেই কার্বন ডাই অক্সাইড তৈরি হোক না কেন, সেখানে কার্বন এবং অক্সিজেনের ওজন অনুপাত থাকবে 3:8। ঠিক আছে, এবার এই রিলেটেড কিছু ম্যাথ করাবো, তার আগে সূত্রগুলো আলোচনা করে দিই। 3 নম্বর গুণানুপাত সূত্র। গুণানুপাত সূত্র বা ল অফ মাল্টিপল প্রপোর্শন। গুণানুপাত সূত্র বা ল অফ মাল্টিপল প্রপোর্শন। হয়েছে? এখানে স্থিরানুপাত সূত্রে বলা হয়েছিল যে কোনো বিশুদ্ধ যৌগে উপাদান মৌলগুলির ওজন অনুপাত নির্দিষ্ট থাকবে। গুণানুপাত সূত্রে তাহলে গুণ হিসেবে কি থাকছে? যদি দুটি মৌল পৃথক পৃথকভাবে আলাদা যৌগ গঠন করে, দুটি মৌল ধরো কার্বন এবং অক্সিজেন, কার্বন এবং অক্সিজেন, এদের কি কি যৌগ হতে পারে তোমরা জানো? CO হতে পারে, CO2 হতে পারে। আগে দুটোই নি, তাহলে একটা যৌগ নিচ্ছি CO আর একটা যৌগ CO2। অর্থাৎ দুটি মৌল যদি একাধিক যৌগ গঠন করতে পারে, তাহলে কোনো একটি মৌলের নির্দিষ্ট পরিমাণের সঙ্গে অপর মৌল, কোনো একটি মৌলের নির্দিষ্ট পরিমাণ বললে ধরো কার্বন আমরা নিচ্ছি, কার্বনের পরিমাণ কত আছে? এখানে 12 আছে, এখানে 16 আছে, এখানেও একই 12, এখানে 16:2। তাহলে কার্বনের পরিমাণ দুটো যৌগেই নির্দিষ্ট। তাহলে নির্দিষ্ট পরিমাণ, কোনো একটি মৌলের নির্দিষ্ট পরিমাণের সঙ্গে, নির্দিষ্ট পরিমাণ মানে বুঝতে পেরেছো, অপর মৌলটির যে অনুপাতগুলো থাকে, অক্সিজেনের অনুপাত কত? এখানে 16, এখানে কত? 16:2। একটি মৌলের নির্দিষ্ট পরিমাণের সঙ্গে অপর মৌলটির যে ওজন অনুপাত থাকে, তারা সর্বদা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে থাকে। মানে কার্বনের 12 ভাগের সঙ্গে যুক্ত অক্সিজেনের পরিমাণ 16 আর একটা 32, তাহলে এদের সরল অনুপাত কত হলো? 16:32 কত হবে? 1:2। নির্দিষ্ট পরিমাণের সঙ্গে অক্সিজেনের 16 ভাগ যুক্ত হলে কার্বন মনোক্সাইড তৈরি করবে, অক্সিজেনের 32 ভাগ যুক্ত হলে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। তাহলে এদের দুটো যে মৌল অক্সিজেন, সরি দুটো মৌল নয়, অক্সিজেন যে আলাদা আলাদাভাবে যৌগ গঠন করেছে, তো প্রত্যেক ক্ষেত্রে ওজন অনুপাতটা কত? 1:2, অর্থাৎ এটা পূর্ণ সংখ্যার সরল অনুপাত, ভগ্নাংশ নয়। হয়েছে? আরো একটা উদাহরণ ধরো, কি বলো? কার্বন এবং হাইড্রোজেনের কি কি যৌগ জানো তোমরা? CH4 জানো, C2H6 জানো, জানো তো? C3H8 জানো। ঠিক আছে, তাহলে এখানে কার্বন হাইড্রোজেনের অনুপাত কত হবে? 12, এখানে 4:1, এখানে 12:2 =
1 ইন্টু 6, এখানে 12 ইন্টু 3 ইজ টু 1 ইন্টু 8 হয়েছে। দেখো এখানে কার্বনের 12 ভাগের সঙ্গে এর কত 4 ভাগ যুক্ত আছে, এর 12 ভাগের সঙ্গে 24 ভাগের সঙ্গে এর কত 6 ভাগ যুক্ত আছে, এখানে 36 ভাগের সঙ্গে 8 ভাগ যুক্ত আছে। কিন্তু গুণানুপাত সূত্রে কি বলা হয়েছে, কোনো একটি মৌলের নির্দিষ্ট পরিমাণের সঙ্গে অপর মৌলের যে ওজন অনুপাতগুলো থাকে তারা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে থাকে। তাহলে এখানে কার্বনের পরিমাণ কি সব ক্ষেত্রেই নির্দিষ্ট থাকছে? নিশ্চয়ই নয়। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, যে কোনো একটার পরিমাণকে নির্দিষ্ট করে নেওয়া। কার্বন নির্দিষ্ট করতে পারো, হাইড্রোজেন নির্দিষ্ট করতে পারো, যে কোনো একটার পরিমাণ নির্দিষ্ট করতে হবে। আচ্ছা, আগেরটাতে কার্বন নির্দিষ্ট ছিল, এটাতে আমরা হাইড্রোজেন নির্দিষ্ট করব। কেন হাইড্রোজেনের পরিমাণটা নির্দিষ্ট করব? সবাইকে যদি ভাগ করে দিই তাহলে এক চলে আসবে। দেখো তাহলে একে যদি 4 দিয়ে ভাগ করি কত হবে? 3:1 হবে নিশ্চয়ই। একে 6 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে তো, 6 একে 6 আর 6 দিয়ে 12, 2 দিয়ে 4, বুঝতে পেরেছ? এখানে কি হবে, 8 দিয়ে ভাগ করলে না, 8 দিয়ে ভাগ করলে হবে না, এটা একটু কত আছে, আচ্ছা ঠিক আছে 4 দিয়েই ভাগ করি, তাহলে কি হবে 2:9 হবে মনে হচ্ছে। তাহলে 1 1 এটা 2 হচ্ছে, তাহলে এদেরকে আবার 2 দিয়েই মাল্টিপ্লাই করে দিই। ম্যাথ তো নির্দিষ্ট পরিমাণ নিচ্ছি, তাহলে 2 দিয়ে করে দিলে কত হবে 2:6, এটা 2:8, আর এটা তো ঠিক আছে, ঠিক আছে। তাহলে এদের ওজন অনুপাত কত হচ্ছে 6:8:9, একটা সরল অনুপাত হয়েছে, বুঝতে পেরেছ? বেশ, গুণানুপাত সূত্র বা ল অফ মাল্টিপল প্রপোর্শন। আর একটা হচ্ছে মিথনুপাত সূত্র বা ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন। মিথনুপাত সূত্র, মিথনুপাত সূত্র কি? আচ্ছা, মিথনুপাত সূত্রে আমরা 3টি বা তার বেশিও হতে পারে মৌলের কথা আলোচনা করব। মানে সূত্রে যাওয়ার আগে উদাহরণ নেব। প্রথমে মনে করো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন 3 বন্ধু। কার্বন এবং হাইড্রোজেন অথবা কার্বন এবং অক্সিজেনের যৌগ গঠন হয়। আবার ঘুরিয়ে যদি বলি হাইড্রোজেন এবং কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের যৌগ গঠন হয়। বোঝা গেছে? আচ্ছা, প্রথমে নিলাম কার্বন। কার্বন এবং হাইড্রোজেন নিজেদের মধ্যে যৌগ গঠন করতে পারে। কি যৌগ? কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে একটা যৌগ CH4, সব থেকে সহজ যেটা সেটাই নিলাম। কার্বন এবং অক্সিজেন কি যৌগ হতে পারে? CO হতে পারে, CO2 হতে পারে। CO2 নিলাম। 3 বন্ধু, তার মধ্যে কার্বন এবং হাইড্রোজেন এবং কার্বন এবং অক্সিজেনের আমরা দুটো যৌগ নিয়েছি। এইবার এই যৌগে এদের ওজন অনুপাত নির্ণয় করব। তাহলে কত হবে 12:4, 12:32। তাহলে অনুপাত করলে কত হবে 3:1, আর এটা 4 4 16, 3:8। 4 দিয়ে ভাগ করেছি, এটা 4 4 16, 4 2 8, আর 4 3 12। বোঝা গেছে?
তাহলে কার্বন যদি হাইড্রোজেন এবং অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে, অনুপাত কত থাকে? হাইড্রোজেনের অনুপাত হয় 1, অক্সিজেনের অনুপাত হয় 8। ঠিক আছে, এইবার বলা হচ্ছে যদি হাইড্রোজেন এবং অক্সিজেন এরা যুক্ত হয়ে কোনো যৌগ গঠন করে থাকে, প্রথমে কি বললাম? হাইড্রোজেন এবং কার্বনের একটা যৌগ গঠন হয়েছে, অক্সিজেন এবং কার্বনের একটা যৌগ গঠন হয়েছে, এবং সেখানে দেখলাম কার্বনের সঙ্গে দুজনের যে অনুপাত কত থাকছে? একটা 1:, একটাতে 8 হয়েছে। এইবার তৃতীয় মানে হাইড্রোজেন যদি অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে তাহলে তার অনুপাতটা কত হবে? এই 1:8। তার মানে হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত কত হবে? 1:8 হয়েছে। তাহলে অক্সিজেন এবং কার্বন, হাইড্রোজেন এবং কার্বন, দেখো আস্তে আস্তে কি হয় দেখো না। হাইড্রোজেন এবং কার্বন, অক্সিজেন এবং কার্বন পৃথকভাবে দুটো যৌগ গঠন হয়েছে। সেই যৌগে নির্দিষ্ট পরিমাণ কি নিয়েছি? কার্বন। কার্বনের নির্দিষ্ট পরিমাণের সঙ্গে এই যে মৌল দুটো, এদের ওজন অনুপাত কত আছে? 1 এবং 8। যদি হাইড্রোজেন এবং অক্সিজেন নিজেদের মধ্যে যৌগ গঠন করতে পারে তাহলে সেখানে এদের ওজন অনুপাত কত হবে? 1, কারণ হাইড্রোজেনের কত ছিল? 1, অক্সিজেনের কত ছিল এখানে? 8, কত হবে? 1 আর 8। আমরা জানি জলের ক্ষেত্রে হাইড্রোজেনের কত হবে? 1:2, অক্সিজেনের কত হবে? 16:1। তাহলে দেখো 1:8 হচ্ছে। বোঝা গেছে? তাহলে মিথনুপাত সূত্র কি বলা হচ্ছে? যদি দুটি মৌল অপর কোনো মৌলের সঙ্গে পৃথক যৌগ গঠন করে থাকে, দুটি মৌল বলতে এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন, অপর একটি মৌলকে কার্বন যৌগ গঠন করেছে, এবং সেই যৌগে তাদের ওজন অনুপাত যত থাকবে, যদি ওই মৌল দুটো নিজেদের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে তবে সেখানে তাদের ওজন অনুপাত কত হবে? এই যৌগে যা ছিল এখানেও তাই হবে। বোঝা গেছে? বেশ, লিখে নাও, তারপর এবার এখান থেকে অঙ্ক দেওয়া হবে। আচ্ছা, না হলে তোমরা সূত্রগুলো লিখে নাও, আমি বলে দিচ্ছি, লিখে নাও, খাতাতেই থাক সব কিছু। হয়েছে? মানে অঙ্ক লেখা হয়েছে তো? এখানে যা বোর্ডে করে দিয়েছি লিখে নিয়েছো? এবার লেখো। প্রথমে ভরের নিত্যতা সূত্র। ভরের নিত্যতা সূত্র। হয়েছে? দেখো, কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়াজাত পদার্থে পরিণত হলেও বিক্রিয়া সিস্টেমের মোট ভর অপরিবর্তিত থাকে।
হয়েছে। অন্যভাবে কি লিখতে পারি, বিক্রিয়ক পদার্থের মোট ভর, বিক্রিয়ক পদার্থের মোট ভর সমান বিক্রিয়াজাত পদার্থের মোট ভর। বিক্রিয়ক পদার্থের মোট ভর সমান বিক্রিয়াজাত পদার্থের মোট ভর। दो नंबर लेखो स्थिरानुपात सूत्र। स्थिरानुपात सूत्र 2 नम्बर है। लेखो कोनो निर्दिष्ट यौग के कोनो निर्दिष्ट यौग के जे उत्स थेकेई संग्रह करा होक ना केन বা যেভাবেই তৈরি করা হোক না কেন বা যেভাবেই তৈরি করা হোক না কেন বিশুদ্ধ ওই যৌগে उपस्थित उपादान मौलगुलिर ओजन अनुपात सर्वदा स्थिर थाके। হয়েছে। তারপর গুণানুপাত সূত্র। দুটি মৌলের রাসায়নিক সংযোগে যখন দুই বা ততোধিক যৌগ উৎপন্ন হয় তখন একটি মৌলের নির্দিষ্ট ওজনের সঙ্গে একটি মৌলের নির্দিষ্ট ওজনের সঙ্গে অপর মৌলটির যে ভিন্ন ভিন্ন ওজন যুক্ত হয় সেই
ওজনগুলির মধ্যে একটি সরল অনুপাত বর্তমান থাকে। সেই ওজনগুলির মধ্যে একটি সরল অনুপাত বজায় থাকে বা বর্তমান থাকে। হয়েছে? বোঝা গেছে তো সব সূত্রগুলো? এবার লিখবে মিথনুপাত সূত্র। দুই বা ততোধিক মৌল অপর একটি মৌলের কোনো নির্দিষ্ট ওজনের সঙ্গে পৃথক পৃথকভাবে যে যে ওজনে যুক্ত হয়ে পৃথক পৃথকভাবে যে যে ওজনে যুক্ত হয়ে যৌগ গঠন করে প্রথমোক্ত মৌলগুলি নিজেদের মধ্যে যুক্ত হয়ে যৌগ গঠন করলে প্রথমোক্ত মৌলগুলি নিজেদের মধ্যে যুক্ত হয়ে যৌগ গঠন করলে তারা ঠিক ওই ওজনে প্রথমোক্ত মৌলগুলি নিজেদের মধ্যে যুক্ত হয়ে যৌগ গঠন করলে তারা ঠিক ওই ওজনে বা ওজনগুলির সরল গুণিতক বা উপগুণিতকে যুক্ত হবে। হয়েছে? বোঝা গেছে? এখানে আমরা দেখেছি হাইড্রোজেন এবং অক্সিজেন কার্বনের 3 ভাগ ওজনের সঙ্গে যুক্ত হতে পারে। তাই যদি হাইড্রোজেন এবং অক্সিজেন নিজেদের মধ্যে যুক্ত হয় কি অনুপাতে থাকবে? 1:8 অনুপাতে থাকবে। বোঝা গেছে? বা তুমি যেটা বলেছিলে যে সোমনাথ, যদি এটা CO হতো তখন কি হতো? অনুপাত কি হতো? তাহলে 12:16 থাকতো CO এর ক্ষেত্রে। তাহলে 3:4 হবে তো নাকি? 3:4 হবে। তাহলে 3:4 হলে হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত হলে কি আছে? 1:8। তাহলে 1:4 আর 1:8 দেখো 1:2 × 4 গুণিতক হচ্ছে তো। এই যে 8 মানে কি? আচ্ছা এটা কত ছিল? 4 ছিল। দাঁড়াও একটু, 1:4 তার মানে 1:8
এইটা তো 4 মানে কি উপগুণিতক বলা হয়েছে 1/2। ঠিক আছে, বেশ, এইবার এখান থেকে অঙ্ক করতে থাকো। কি বলো? আচ্ছা, প্রথমে একদম ভরের নিত্যতা সূত্র থেকে লেখো। 3 গ্রাম ইথেনকে বাতাসে জারিত করলে 3 গ্রাম ইথেনকে বাতাসে জারিত করলে 8.8 গ্রাম CO2 এবং 5.4 গ্রাম H2O উৎপন্ন হয়। কি বলো কোনখানে? CO2 এবং 5.4 গ্রাম H2O উৎপন্ন হয়। পূর্ণচ্ছেদ দেখাও যে পরীক্ষায় প্রাপ্ত ফলটি ভরের নিত্যতা সূত্রকে সমর্থন করে। পরীক্ষায় প্রাপ্ত ফলটি ভরের নিত্যতা সূত্রকে সমর্থন করে। আশা করি করতে পারবে, এটা একদম সহজ। ইথেন C2H6। আচ্ছা, এটা মুছে দিচ্ছি। একদম সহজ, কিছুই নেই। কি বলা হয়েছে? ইথেনকে পোড়ানো হবে। ইথেন যদি পোড়ানো হয়, ইথেনের সংকেত কি? একটা কার্বন, দুটো কার্বন, H3 C2H6 বা CH3 প্লাস O2 কি তৈরি হবে? কার্বন অক্সিজেনের সঙ্গে যুক্ত হলে কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত হলে ডাইহাইড্রোজেন অক্সাইড বা জল উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে বিক্রিয়ক কি কি আছে এখানে? বিক্রিয়ক পদার্থ হলো ইথেন এবং অক্সিজেন। বিক্রিয়াজাত পদার্থ হলো কার্বন ডাই অক্সাইড এবং জল। আমরা জানি বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থ বিক্রিয়ার আগে এবং পরে মোট ভর একই থাকে। তাহলে প্রথমে বিক্রিয়ক কতটা নেওয়া হয়েছিল? 3 গ্রাম নেওয়া হয়েছিল। তারপর কত CO2? 8.8 গ্রাম। আর H2O 5.4 গ্রাম। প্রশ্নে কি বলা হয়েছে? অক্সিজেনের পরিমাণ কত? নিশ্চয়ই আচ্ছা, এখানে বলা হয়েছে যে পরীক্ষায় প্রাপ্ত ফলটি ভরের নিত্যতা সূত্রকে সমর্থন করে। আচ্ছা, কি করে আমরা দেখব নিত্যতা সূত্রকে সমর্থন করে? সমানে বাম দিকে যাওয়ার জন্য সমানে ডান দিকে তাই হয়ে যায়। কিন্তু এখানে কি একই আছে? ওই যে ওইটাকে এই বিক্রিয়ার আগে তোমাদেরকে ব্যালেন্স ইকুয়েশন লিখতে হবে, তবেই সমান হবে। যে কোনো রাসায়নিক বিক্রিয়া ব্যালেন্স করা হয় কেন? ব্যালেন্স করা হয় তার কারণটা হচ্ছে এই যে ভরের নিত্যতা সূত্রকে সমর্থনযোগ্য করার জন্য যতগুলো পরমাণু বাম দিকে থাকবে ঠিক ততগুলো পরমাণুই ডান দিকে থাকবে। যদি কোনো বিক্রিয়া এই বিক্রিয়া ব্যালেন্স নেই
তাই এখানে ভরের নিত্যতা সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে ভরের নিত্যতা সূত্র অ্যাপ্লাই করার জন্য আগে একে কি করব, ব্যালেন্স করব। কিভাবে ব্যালেন্স হয়, C2H6 লিখলাম। আচ্ছা, হাইড্রোকার্বন যখন বিক্রিয়া করবে অক্সিজেনের সঙ্গে, তার ব্যালেন্স সমীকরণ লেখার একটা সূত্র আছে। কি, CXHY, X হচ্ছে কার্বনের সংখ্যা, Y হচ্ছে হাইড্রোজেনের সংখ্যা, প্লাস X প্লাস Y/4 O2 সমান X CO2 প্লাস Y/2 H2O। এখানে কি হচ্ছে, প্রশ্নে বলে দিয়েছে C2H6 ইথেন বলে দিয়েছে, তাহলে X এর মান কত, 2। তাহলে এখানে X এর মান কত লিখবো, H কত, এখানে Y এর মান 6। তাহলে X প্লাস Y/4 যদি বসানো হয় কি হবে, 2 প্লাস Y/4 মানে Y কত, 6/4, 2 2 4, 2 3 6, 2 2 4, 3, 7/2 হবে নিশ্চয়ই, বোঝা কি গেছে? আচ্ছা, তাহলে প্লাস 7/2 O2। এবার এইদিকে H2O কত হবে, Y/2 H2O, Y কত আছে, 6, তাহলে 6/2 মানে 3 H2O। এইবার বিক্রিয়া ব্যালেন্স হয়ে গেছে, দেখে নাও ভালো করে ব্যালেন্স হয়েছে কিনা। ব্যালেন্সটা কি বুঝতে পেরেছো? X প্লাস Y/4 O2, এটা ব্যালেন্স করার জন্য আগে থেকে একটা ইকুয়েশন তৈরি করা আছে। এই যেখানেই হাইড্রোকার্বন পোড়ানো হবে, মানে কার্বন আর হাইড্রোজেনের যৌগ পোড়ানো, যেখানে পোড়ানো হবে সেখানেই এই সমীকরণ প্রযোজ্য হবে। কোন 4? এই তো হাইড্রোজেন কতগুলো আছে, 6টা আছে তো, তাহলে 6/4 করেছি। এটা মানে এই সূত্র যদি তুমি প্রয়োগ করো তাহলে ব্যালেন্সটা হয়ে যাবে সহজে। না, সূত্র কি করে পেয়েছে মানে অনেকগুলো সমীকরণ স্টাডি করা হয়েছে, সেখানে ব্যালেন্স করে দেখা গেছে যে প্রত্যেকটাতে এই একই জেনারেল ফর্মুলা অ্যাপ্লিকেবল হয়। হয়েছে? এবার দেখো, তাহলে এখানে 7/2 ফ্র্যাকশন এসে গেছে। যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে নিশ্চয়ই এই 2টা উঠে যাবে। এটা কত হবে, 4 হবে। এটা কত হবে, 6 হবে। এটা মুছে একদম 7 করে দিচ্ছি। হয়েছে? আচ্ছা, এই x এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখি, জানি না তো তাই। হয়েছে? এইবার আমরা দেখব এটা ভরের নিত্যতা সূত্র, মানে বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ সমান হয় কিনা। তাহলে আমাদের যে করেই হোক অক্সিজেনের পরিমাণ নির্ণয় করতে হবে। অক্সিজেনের পরিমাণ যদি নির্ণয় করতে পারি তবেই আমরা সমান সমান আছে কিনা দেখতে পাবো। হয়েছে? এইবার ক্লাস 10-এর রাসায়নিক গণনার চ্যাপ্টার যেমন হয়েছিল সেরকম হবে। কি ছিল এই অঙ্কগুলো, আমরা কিভাবে ক্যালকুলেট করতাম, প্রত্যেকের মোল সংখ্যা নিচে নিচে লিখে দিতাম না, ব্যালেন্স সমীকরণের নিচে নিচে লিখে দিতাম। তারপরের স্টেপ কি ছিল, মোল ইনটু প্রত্যেকের
আণবিক গুরুত্ব, তাহলে এর কত হবে 7 ইন্টু এর আণবিক গুরুত্ব, 4 ইন্টু এর আণবিক গুরুত্ব, 6 ইন্টু এর আণবিক গুরুত্ব। আমরা কিসের পরিমাণ নির্ণয় করব? অক্সিজেনের পরিমাণ নির্ণয় করব। তাহলে অক্সিজেনের পরিমাণ নির্ণয় করব এইভাবে, 2 ইন্টু C2H6 এর আণবিক গুরুত্ব কত হবে? C2H6 গ্রাম C2H6 বিক্রিয়া করে কত গ্রাম অক্সিজেনের সঙ্গে? 7 ইন্টু অক্সিজেনের কত 32 গ্রাম O2 এর সঙ্গে, তাহলে 1 গ্রাম C2H6 বিক্রিয়া করবে 2 ইন্টু 30। কোয়েশ্চেনে কি দেওয়া আছে দেখো, কত গ্রাম ইথান নেওয়া হয়েছে? 3 গ্রাম। তাহলে 3 গ্রাম হলে ইন্টু 3, 10, 2 2 কাটবে, তাহলে এখান থেকে কত পাওয়া যাবে? 16 7 112 বাই 10, তাহলে 11.2 গ্রাম O2 এর সঙ্গে হয়েছে। তাহলে O2 পরিমাণ কত পাওয়া গেল? 11.2। দেখো এবার যোগ করে দেখো এইদিকে হচ্ছে কি না। 3 আর 11.2, 11.2 তাহলে কত হবে? 0.2 14। আর এইদিকে কত হবে? 8 4 12 2, 8.8, 5.4, 8 4 12 2, 8 5 13 1, তাহলে 14.2 গ্রাম। বোঝা গেছে? তাহলে বিক্রিয়ক পদার্থের মোট ভর ছিল আর বিক্রিয়াজাত পদার্থের মোট ভর দুটোই সমান হয়েছে। তাহলে আমরা বলতে পারি প্রদত্ত বিক্রিয়া আমাদের তোমার ভরের নিত্যতা সূত্র মেনে চলে। হয়েছে? বেশ, করে ফেলো। বুঝতে পেরেছো তো? একটু ঘুরিয়ে আছে, কিন্তু যখন প্র্যাকটিস করতে থাকবে, এই জন্য বললাম যে রাসায়নিক গণনার ম্যাথ যে ভালো করতে পারবে সে সব কিছুই করতে পারবে। হয়ে গেছে? 0.17 গ্রাম NH3 কে উত্তপ্ত করলে 0.17 গ্রাম NH3 কে উত্তপ্ত করলে 0.14 গ্রাম নাইট্রোজেন এবং প্রমাণ চাপ ও তাপমাত্রায় 336 ml হাইড্রোজেন উৎপন্ন হয়। 336 ml হাইড্রোজেন উৎপন্ন হয়। পূর্ণচ্ছেদ। দেখাও উপরিউক্ত প্রাপ্ত ফলটি ভরের নিত্যতা সূত্র প্রদর্শন করে। এবার পড়ে দেখো নিজেরা করতে পারবে কিনা বলো। আমাদের যেটা দরকার, বিক্রিয়কের ভর এবং বিক্রিয়াজাত পদার্থের ভর যদি সমান হয়ে যায় তাহলেই ভরের নিত্যতা সূত্র প্রযোজ্য হবে। বিক্রিয়কের ভর দেওয়া আছে
বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে দুটো অংশ তৈরি হয়েছে, একটা নাইট্রোজেন আর একটা হাইড্রোজেন। নাইট্রোজেনের পরিমাণ সরাসরি দেওয়া আছে 0.14, হাইড্রোজেনের পরিমাণ নির্ণয় করতে হবে। হাইড্রোজেনের পরিমাণ সরাসরি পরিমাণ বা ভর না দিয়ে ঘুরিয়ে কি দিয়েছে, এসটিপিতে 336 ml। তাহলে এখান থেকে আমরা হাইড্রোজেনের ভর নির্ণয় করতে পারবো। দেখো সেই আগে তোমাদের যে ছকটা করানো আছে, আয়তন থেকে কিসে যেতে হবে, মোলে আসতে হবে, মোল থেকে আণবিক গুরুত্ব গুণ করে দিয়ে ভর পাবো। আছে, করতে পারবে তো নাকি? তাহলে 336 ডিভাইডেড বাই 224 ইন্টু 1000 কেন করলাম, মিলিলিটার আছে আর 22.4 লিটার আছে। তাহলে এখান থেকে এটা ক্যালকুলেট করে নিলাম, আর দশমিক তোলার জন্য আর একটা শূন্য উপরে দিয়ে দিলাম, হবে। তাহলে 0 0 কেটে যাবে, এটা হবে কত, 11, 1 1 2 দিয়ে কাটবে, আর এটা 1 1 3 দিয়ে কাটবে। 1 1 2 2 এ হবে এটা, আর 1 1 2 3 এ এটা হবে। তাহলে পাওয়া যাবে কত, 3 ডিভাইডেড বাই 200 কত হবে, 0.015 এটাই তো হবে, নাকি না বেশি হয়ে গেছে? ঠিক আছে, হয়েছে। এবার নাইট্রোজেনের পরিমাণ কত ছিল, 0. এটা নাইট্রোজেন না অ্যামোনিয়া? আর হাইড্রোজেন পাওয়া গেল 0.15, তাহলে 5 এইটা হয়েছে। আর অ্যামোনিয়া কত ছিল, 0.17। ও হো ভুল হয়ে গেল, তো ভুল হয়ে গেছে। এটা কি পাওয়া গেছিল, মোল পাওয়া গেছে, এটা মোল। তাহলে একে আবার যদি 17 দিয়ে মাল্টিপ্লাই করি তখন গ্রাম হবে। ও আচ্ছা আচ্ছা, হাইড্রোজেন, হ্যাঁ ঠিক, ইন্টু 2, তাহলে কত হবে, 0. এইটাই তো হবে। নাইট্রোজেন কত ছিল, 0.14, হাইড্রোজেন 0.03, তাহলে 7.1। আর অ্যামোনিয়া কত ছিল, NH3 থেকে N2 প্লাস H2, এটা 0.14, এটা 0.03, আর এটা 0.17। তাহলে একই পাওয়া গেল, অর্থাৎ ভরের নিত্যতা সূত্র প্রযোজ্য হয়েছে। এবার গুণানুপাত সূত্র, এই স্থিরানুপাত না গুণানুপাত আছে, এরপরে কি আছে, স্থিরানুপাত। লেখো, নীলাঞ্জনা হয়েছে না হয়নি, কোনটা করে নিতে পারবে তো? বেশ, শুধু মোল ক্যালকুলেট করা, মোল ক্যালকুলেট করে আণবিক গুরুত্ব দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া। হয়েছে, সে ক্যালকুলেশন করছে, তারা করে নিক, ঠিক আছে বেশ। তারপরে করো এবার স্থিরানুপাত সূত্র সংক্রান্ত। সি একটি যৌগ পূর্ণচ্ছেদ ইহার 30 গ্রাম বিশ্লেষণ করলে, ইহার মানে সি এর 30 গ্রাম বিশ্লেষণ করলে একটি মৌল এ এর 10 গ্রাম
এবং অপর মৌল বি এর 20 গ্রাম পাওয়া যায়। পূর্ণচ্ছেদ। যদি 15 গ্রাম এ এবং 50 গ্রাম বি মিশিয়ে বিক্রিয়া ঘটানো হয় তাহলে সি এর ওজন কত হবে এবং সম্পূর্ণ মিশ্রণের ওজন কত হবে? বলো কি আছে প্রথমে? একটি যৌগ সি যাকে বিশ্লেষণ করা হবে, একটা যৌগ সি বিশ্লেষণ করলে কি কি পাওয়া যাবে? এ বি, এই তো। তারপর যদি 15 গ্রাম এ এবং 50 গ্রাম বি মিশিয়ে বিক্রিয়া করা হয় তাহলে সি সি এর এর ওজন 30 গ্রাম কত? থেকে এটা এ 10 গ্রাম পাওয়া যাবে আর বি এর 20 গ্রাম। সেইটা আগে তো লিখতে হবে। 30 গ্রাম এর 10 গ্রাম, তাহলে 10 গ্রাম এর 20 গ্রাম হয়েছে। তাহলে এদের অনুপাত কত হবে? 1:2। অর্থাৎ সি যৌগে যেভাবেই তৈরি করা হোক না কেন সর্বদা এ এবং বি এর অনুপাত কত হবে? 1:2। 1 গ্রাম যদি এ নেওয়া হয় 2 গ্রাম থাকবে, বোঝা গেছে? প্রশ্নে কি বলা হয়েছে? 15 গ্রাম এ যদি 50 গ্রাম বি মিশিয়ে বিক্রিয়া ঘটানো হয়। তাহলে যদি 15 গ্রাম এ নেওয়া হয় কত গ্রাম বি সঙ্গে যুক্ত হবে? 30 গ্রাম হয়েছে। কিন্তু বি কতটা নেওয়া হয়েছিল? 20 গ্রাম। তাহলে 20 গ্রাম বেশি। অতএব আচ্ছা আমরা লিখতে পারি এরকম: 1 গ্রাম এ বিক্রিয়া করে কত গ্রামের সঙ্গে? 2 গ্রাম বি এর সঙ্গে। তাহলে 15 গ্রাম এ বিক্রিয়া করবে 30 গ্রাম বি এর সঙ্গে। অতএব অবশিষ্ট বি কত? 50 মাইনাস 30 20 গ্রাম। এইবার আমাদের কি প্রশ্নে বলা হয়েছে উত্তর কি নির্ণয় করতে হবে? সি এর ওজন কত? সি এর ওজন কত? তার মানে 15 গ্রাম এ 30 গ্রাম বি এর সঙ্গে যুক্ত হলে সি এর ওজন কত হবে? সি এর ওজন কত হবে? 15 প্লাস 30 45 গ্রাম। অবশিষ্ট বি কত আছে? 20। তাহলে মোট ওজন কত হবে? 20 প্লাস 45 65 গ্রাম। কি বোঝা গেছে? করে ফেলো। তারপর একটা SW দেবো।
যদি সংখ্যা চেঞ্জ থাকতো এখানে কোনটা? বি অন্য এই- 10 গ্রাম আছে আর 20 গ্রাম আছে, তখন তার 1:2 আসতো না। তোমার অন্য কিছু অন্য করতে হবে, আছে। যেরকম আছে। আচ্ছা আচ্ছা, 10-20 পরিবর্তে আমরা অনুপাত আগে নির্ণয় করে নেব, যে কার সাথে কত যুক্ত আছে। হ্যাঁ, আমি না সর্বদা 1:2 আসবে, 1:2ই আসবে। না অন্য সংখ্যা থাকলে ও, তখন সেই যে অনুপাতটা আসবে তখন সেটার সাথে সবসময় সেটাই আসবে। ওটাই জিজ্ঞাসা করতে হবে, একটা অন্য আসবে। মানে স্থির অনুপাতটা স্থির থাকবে। ওটা তোমাদের বলে দিয়েছে যে এ এবং বি 10 গ্রাম আর 20 গ্রাম। তাহলে এবার যেভাবেই সি তৈরি করা হোক না কেন, এ আর বি থেকে 1:2 হবে। যদি বলা হতো প্রশ্নে, ধরো এটা 20 গ্রাম আছে আর সেটা 60 গ্রাম আছে, তাহলে কত হবে? 1:3। কি হবে? এ আর বি যেভাবেই যুক্ত হোক না কেন তারা 1:3 অনুপাতেই যুক্ত হবে, দিয়ে সি তৈরি করবে। ঠিক আছে? বেশ, পরের অঙ্কটা লেখো। HW একটি যৌগ M স্মল ক্যাপিটাল যা লিখতে পারো, এর 60 গ্রাম বিশ্লেষণ করলে একটি যৌগ M এর 60 গ্রাম বিশ্লেষণ করলে 10 গ্রাম A, 20 গ্রাম B, 30 গ্রাম C। 10 গ্রাম বিশ্লেষণ করলে 60 গ্রাম বিশ্লেষণ করলে 10 গ্রাম A, 20 গ্রাম B, 30 গ্রাম C মৌল পাওয়া যায়। 30 গ্রাম সি হয়েছে? যদি 15 গ্রাম A, 60 গ্রাম B এবং 100 গ্রাম C মিশিয়ে বিক্রিয়া ঘটানো হয়, তাহলে উৎপন্ন M যৌগের ওজন কত হবে? সমগ্র মিশ্রণটির ওজন কত হবে? অবিকৃত B ও C এর পরিমাণ কত হবে? অবিকৃত B ও C এর পরিমাণ কত হবে? করতে পারবে তো? ফেরাস সালফাইডের মধ্যে 63.53% আয়রন আছে। 63.53% আয়রন আছে। Fe পূর্ণচ্ছেদ। চার গ্রাম আয়রন চূর্ণের সঙ্গে 4 গ্রাম আয়রন চূর্ণের সঙ্গে 2 গ্রাম সালফার মিশিয়ে উত্তপ্ত করা হলো। পূর্ণচ্ছেদ।
বিক্রিয়া শেষে প্রাপ্ত পদার্থগুলির মোট ওজন বিক্রিয়া শেষে প্রাপ্ত পদার্থগুলির মোট ওজন এবং প্রতিটি পদার্থের ওজন নির্ণয় করো। মানে কি দেওয়া আছে যে ফেরাস সালফাইডের মধ্যে 63.5% আয়রন আছে, মানে 100 গ্রামে তাহলে মোট কত? মোট মানে FeS কত আছে? 100 গ্রাম। Fe আছে কত? 63.5 3.5 গ্রাম। তাহলে S আছে কত? 100 মাইনাস 63.5 গ্রাম। ও 53 ছিল না, ছিল তাহলে 100 মাইনাস 36.47 গ্রাম। তাহলে Fe আর S এর ওজন অনুপাত কত হবে? Fe is to S 63.53 is to 36.47। Fe এবং S কি অনুপাতে যুক্ত হবে? এটা আর এইটা, বুঝা গেছে? তাহলে অনুপাত এবার করতে হবে 63.53 1.74। জি ঠিক আছে, এটা দিয়ে ভাগ করে দিয়েছি। না ক্যালকুলেশন অসুবিধা হলে বলো, আমি বলে দেব। এটাই 36, এটাকেই এটা দিয়ে ভাগ করে দিয়েছি। বা তোমরা এরম না করে ক্যালকুলেশন করবে ঘুরিয়ে ঘুরিয়ে, ঐকিক নিয়ম। 36.47 গ্রাম S বিক্রিয়া করে 63.53 গ্রাম Fe এর সঙ্গে। তাহলে 1 গ্রাম S বিক্রিয়া করে 63.53 ডিভাইডেড বাই 36.47। কত গ্রাম S নেওয়া হয়েছে? কত গ্রাম S নেওয়া হয়েছে দেখো? 2 গ্রাম। 2 গ্রাম সালফার আর আয়রন আছে 4 গ্রাম। তাহলে ইনটু 2, সেই একই মানে একে ভাগ করলে 63কে এটা দিয়ে ভাগ করলে এই 1.74ই হবে, তার সাথে 2 মাল্টিপ্লাই করতে হবে 3.48। তাহলে 3.48 গ্রাম Fe এর সঙ্গে। বোঝা গেছে? তাহলে কতটা 3.48 গ্রাম Fe এর সঙ্গে বিক্রিয়া করবে। Fe কতটা নেওয়া হয়েছিল টোটাল? 4। তাহলে অবশিষ্ট Fe এর পরিমাণ কত হবে? অতএব অবশিষ্ট Fe এর পরিমাণ কত হবে? 4 মাইনাস 3.48 কত হবে? 4.0048 তাহলে 2 5 এটাই তো। তাহলে 0.5
52 গ্রাম। আচ্ছা Fe এর পরিশিষ্ট পরিমাণ এইটা। আর কি দেওয়া আছে প্রশ্নে? আর তো কিছু দিন ও আছে প্রতিটি পদার্থের ওজন নির্ণয় করো। বিক্রিয়া শেষে প্রাপ্ত পদার্থগুলির মোট ওজন। তাহলে মোট ওজন কত হবে? এটা Fe এর পরিমাণ পাওয়া গেল, কিন্তু বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ কত হবে? 3.48 আর 2 গ্রাম। বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ কত হবে? 3.48 আর 2 গ্রাম। 3.48 প্লাস 2। মোট বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ, বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ Fe কতটা হবে? 3.48 আর S কতটা হবে? 2। মানে মোট হবে 5.48 গ্রাম। আর তার সঙ্গে অবশিষ্ট Fe এর পরিমাণ 0.52। অতএব মোট ওজন কি হবে? আচ্ছা, এটা বিক্রিয়াজাত পদার্থের ওজন আর এটা মোট ওজন করে দিই। মোট ওজন কত হবে? 0.52 প্লাস কি 6 গ্রাম। তাহলে 6 গ্রাম। 4 আর 2 যোগ করলে 6 হবে। কি বলো না, বলো, অসুবিধা থাকলে বলো। অসুবিধা নেই, ওটাই দেখছি। 4 আর 2 যোগ করলে 6 হবে। আর এই দিক থেকেও যদি আমরা যেহেতু এখন প্রত্যেকটা পরিমাণ নির্ণয় করা হিসেব করছি, হয়েছে? আচ্ছা লিখে নাও, তারপর পরেরটা যাব। বেশ, এবার তারপরে আরেকটা অঙ্ক লিখে রাখো, স্থিরানুপাত সূত্র। ওটা বাড়ি থেকে করলে করবে, নাহলে বললে আমি এখন করে দেব। কি বলো? লেখো। 36 গ্রাম ধাতুকে বাতাসে পোড়ালে 36 গ্রাম ধাতুকে বাতাসে পোড়ালে বা উত্তপ্ত করলে হয়েছে 0.6 গ্রাম অক্সাইড পাওয়া যায়। 0.36 গ্রাম ধাতুকে বাতাসে উত্তপ্ত করলে বা পোড়ালে 0.6 গ্রাম অক্সাইড পাওয়া যায়। হয়েছে? ধাতুটির কার্বনেটে ধাতুর পরিমাণ 28.57%। পূর্ণচ্ছেদ। 1 গ্রাম কার্বনেটকে উত্তপ্ত করলে, দাঁড়াও, কার্বনেটে ধাতুর পরিমাণ 28.57%। পূর্ণচ্ছেদ। 1 গ্রাম কার্বনেটকে উত্তপ্ত করলে কি পরিমাণ অক্সাইড পাওয়া যাবে? জিরো 0.36 গ্রাম ধাতুকে বাতাসে উত্তপ্ত করলে না 0.36 বলেছিলাম তো। আচ্ছা, 0.36 গ্রাম ধাতুকে বাতাসে উত্তপ্ত করলে 0.6 গ্রাম অক্সাইড পাওয়া যায়। কি আছে? ধাতু কতটা? 0.36
36 গ্রাম। এটা কি মেটাল, ধাতু লিখলাম। অক্সাইড কতটা? অক্সাইড কতটা? 0.6 গ্রাম। তাহলে অতএব অক্সিজেনের পরিমাণ কত? অক্সিজেনের পরিমাণ কত হবে? 0.6 মাইনাস, 0.6 বোঝা গেছে? কত হবে? -0.24 গ্রাম। তাহলে এইবার আমরা স্থির অনুপাত সূত্র প্রয়োগ করব। এবার অক্সিজেনের অনুপাত কত হবে? 0.36 আর 0.24 তুলে দিলাম। 6 6 36, 6 4 24, 2 3 6, তাহলে 3:2, 3 ভাগ ধাতু 2 ভাগ অক্সিজেনের সঙ্গে যুক্ত হতে পারে। ঠিক আছে, তাহলে লিখে রেখে দিই, পরে সুবিধে হবে। 3 ভাগ ধাতু 2 ভাগ কি অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়। হয়েছে? তারপরে কি বলেছে? ধাতুটির কার্বনেটে ধাতুর পরিমাণ 28.57%। কার্বনেট যৌগ, ধাতুর পরিমাণ কত? 28.57% কি আছে? ধাতু। দেখো ভালো করে, 3 ভাগ ধাতু 2 ভাগ অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়। তাহলে 1 ভাগ ধাতু কত গ্রামের সঙ্গে, কত ভাগের সঙ্গে যুক্ত হবে? 2/3 আর 28.57 গ্রাম ধাতু কতটার সঙ্গে যুক্ত হবে? বোঝা গেছে? বেশ, তাহলে এগুলো আমরা সব ভাগ না লিখে সুবিধার জন্য গ্রামে কনভার্ট করে দিলাম। ঠিক আছে, তাহলে 1 গ্রাম 2/3 গ্রাম অক্সিজেন আর 28.57 গ্রাম 2/3 ইন্টু 28.57। 28.57 into 3, sorry, into 2, তাহলে 19.04। কি বলো? হয়েছে? বাকি প্রশ্নে কি বলেছে? 1 গ্রাম কার্বনেটকে উত্তপ্ত করলে কি পরিমাণ অক্সাইড পাওয়া যাবে? 1 গ্রাম কার্বনেট, এখানে কি ছিল? আচ্ছা, মনে হয় ওই পোর্শনটা করাটা উচিত হয়নি। 100 গ্রাম কার্বনেটে ধাতু থাকে কতটা? 28.57 গ্রাম। 1 গ্রাম উত্তপ্ত করতে বলেছে তো, তাহলে 28.57 ডিভাইডেড বাই 100 গ্রাম কত হবে? 0.2857 গ্রাম হবে নিশ্চয়ই। 0.2857 গ্রাম ধাতু। আচ্ছা, আমাদের তাহলে ওইখানটাতে একটু ভুল হয়ে গেছে। প্রশ্নে কি বলেছে? 1 গ্রাম ধাতু উত্তপ্ত করা হলো, সরি 1 গ্রাম কার্বনের উত্তপ্ত করা হলো। তাহলে 1 গ্রাম কার্বনেটের মধ্যে কতটা ধাতু আছে সেটা দেখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এটা 28.57 গ্রাম, এটা করা ঠিক হয়নি। এটা কত করতে হবে? 0.2587, এইটা করতে হবে নিশ্চয়ই। 0.2857 গ্রাম, এটাই করতে হতে মনে হয় নাকি? দেখো তোমরা নিজেরা বুঝতে পেরেছো কিনা বলো। প্রথমে
এইটা করার পরে ওইটা করলে আসতো। প্রথমে এইটার ধাতুর পরিমাণ আগে নির্ণয় করে নিতে হতো, তারপরে আমরা 3 গ্রাম ধাতু এটা আমরা নির্ণয় করতাম। বোঝা গেছে না যায়নি? এবার প্রশ্নে কি বলেছে, কি পরিমাণ অক্সাইড পাওয়া যাবে। তাহলে 0.285 গ্রাম ধাতু কতটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে? 0.1904 গ্রাম অক্সিজেন। তাহলে এই দুটো যোগ করলেই তো মোট অক্সাইডের পরিমাণ পাওয়া যাবে। বোঝা গেল না? দুটো যোগ করলে মোট পরিমাণ আসবে। বোঝা গেছে না যায়নি বলো দেবজিৎ? বুঝতে পারলে না? না হলে বলো, আমি আবার বলবো। বুঝতে পেরে গেছো? তাহলে অতএব ধাতুর অক্সাইডের পরিমাণ কত হবে? ধাতুর পরিমাণ প্লাস অক্সিজেনের পরিমাণ। ধাতু কতটা আছে? 0.2857। অক্সিজেন কতটা আছে? 1904। হয়েছে? তাহলে যোগ করলে কত হবে? 0.711 6 9 17 7 হাতে 1 বোঝা গেছে? এবার একটা HW দিয়ে দেবো। HW 0.12 গ্রাম ধাতুকে বাতাসে পুড়িয়ে 0.12 গ্রাম ধাতুকে বাতাসে পুড়িয়ে 0.12 গ্রাম ধাতুকে বাতাসে পুড়িয়ে 0.2 গ্রাম অক্সাইড পাওয়া যায়। পূর্ণচ্ছেদ। এই ধাতুর নাইট্রাইটে 16.2% ধাতু আছে। নাইট্রেট। এই ধাতুর নাইট্রেটে 16.2% ধাতু আছে। হয়েছে? পূর্ণচ্ছেদ। 1 গ্রাম নাইট্রেট থেকে উত্তপ্ত করে কত পরিমাণ অক্সাইড পাওয়া যাবে? আচ্ছা লেখো। 0.159 গ্রাম 0.159 গ্রাম কিউপ্রিক অক্সাইডকে বিজারিত করলে, ভুল লিখেছে, 0.159 গ্রাম কিউপ্রিক অক্সাইডকে বিজারিত করলে, কিউপ্রিক অক্সাইড মানে CO2+ হবে, .127 গ্রাম কপার পাওয়া যায়। .127 গ্রাম কপার পাওয়া যায়। পূর্ণচ্ছেদ। আবার 0.143 গ্রাম আবার 0.143 গ্রাম কিউপ্রাস অক্সাইডকে বিজারিত করলে
ওই একই পরিমাণ কপার পাওয়া যায়। হয়েছে? পূর্ণচ্ছেদ। দেখাও যে এই পরীক্ষালব্ধ ফলগুলি গুণানুপাত সূত্র মেনে চলে। দেখো গুণানুপাত সূত্র কি ছিল? আলাদা আলাদা যৌগ গঠন হবে দুটি মৌল থেকে। দেখে নাও, মনে না থাকলে একবার দেখে নাও যে দুটি মৌল থেকে আলাদা আলাদা যৌগ গঠন করবে। কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড হতে পারে, কার্বন থেকে কার্বন মনোক্সাইড হতে পারে। আর এখানে কি আছে? কি কি দুটো মৌল? কপার আর তার সাথে অক্সিজেন। একবার কিউপ্রাস অক্সাইড তৈরি হয়েছে, একবার কিউপ্রিক অক্সাইড তৈরি হয়েছে। তাহলে কি হবে? একটা সিইউও আর একটা Cu2O। একটা কিউপ্রিক অক্সাইড আর একটা কিউপ্রাস অক্সাইড, দুটোতেই। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? কপার ইজ টু অক্সিজেন, কপার ইজ টু অক্সিজেন। তারপরে দেখব এদের দুটোরই নির্দিষ্ট পরিমাণ, এদের ওজনের অনুপাত নির্ণয় করব। কত আছে? প্রথমে কিউপ্রিক অক্সাইড কতটা নেওয়া হয়েছে? 0.159 গ্রাম কিউপ্রিক অক্সাইড। বিজারিত করলে কপার কতটা পাওয়া যায়? 0.127। তাহলে কপার আছে কতটা? 0.127। অক্সিজেন আছে কতটা? মাইনাস করো, মাইনাস করো। 0.159 তাহলে 0.032 হয়েছে। এইদিকে আছে কতটা? 0.143 গ্রাম কিউপ্রাস অক্সাইড। ওই একই পরিমাণ কপার পাওয়া যায়, মানে কতটা? 0.127 গ্রাম। তাহলে অক্সিজেনের পরিমাণ কত? 0.143 মাইনাস 0.127, 0.016। দেখো এটারও যেই পরিমাণ, এখানেও কপার একই পরিমাণ। তাহলে নির্দিষ্ট পরিমাণ ওজন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছে কি কি অনুপাতে? তাহলে এই যৌগে সিইউও যৌগে অক্সিজেনের অনুপাত কত? অক্সিজেনের পরিমাণ কত? 0.032। কিউপ্রাস অক্সাইড যৌগে অক্সিজেনের পরিমাণ কত? 0.016। দশমিক দুদিক থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে। 16 2 32, 16 1 16। তাহলে অক্সিজেনের অনুপাত কত? 2:1। তাহলে আমরা যেটা পেলাম সিইউও এবং Cu2O যৌগে O2 এর অনুপাত কত? 2:1। সরল অনুপাত হয়েছে। এটাই ছিল গুণানুপাত সূত্র। বোঝা গেছে? বেশ, হয়ে গেলে তারপর আর একটা SW দিয়ে দেবো। কি ঠাকুর মশাই, হয়েছে? পরের প্রশ্ন। লেখো একটি ধাতু দুটি অক্সাইড গঠন করে।
একটি ধাতু দুটি অক্সাইড গঠন করে। হয়েছে পূর্ণচ্ছেদ। ওই অক্সাইডগুলির প্রত্যেকটির এক গ্রাম নিয়ে হয়েছে হাইড্রোজেন প্রবাহে উত্তপ্ত করলে যথাক্রমে 0.798 গ্রাম এবং 0.888 তিনটে 8 গ্রাম ধাতু পাওয়া যায়। হয়েছে পূর্ণচ্ছেদ। এই পরীক্ষালব্ধ ফল কি গুণানুপাত সূত্র মেনে চলে? আর একটা HW দিয়ে দিচ্ছি। ক্লোরিন এবং আমি বলতেছি এদের মধ্যে আগেরটা যেটা বলছি এখানের মধ্যে কপার ছিল মানে সমান ছিল, এখানে তো দুজনই আলাদা আলাদা। তাহলে কি করতে হবে আমাদেরকে? অক্সিজেন তো সমান। তাহলে তো কারো একজনের সঙ্গে কিছু গুণ টুন বা ভাগ দেওয়া এইসব কথা। গুণযোগ ভাগ করে আগেটাতে কপার সমান বলে দিয়েছিল, আচ্ছা কিন্তু এখানে সমান বলেনি। তাহলে আমাদের কি করতে হবে? সমান করতে হবে। আগে এবার করতে পারবে তো? বেশ, এবার লেখো। ক্লোরিন এবং অক্সিজেন দুটি বিভিন্ন যৌগ উৎপন্ন করে। ক্লোরিন Cl ক্লোরিন এবং অক্সিজেন দুটি বিভিন্ন যৌগ উৎপন্ন করে। বিভিন্ন যৌগ উৎপন্ন করে। পূর্ণচ্ছেদ। হয়েছে? যৌগ দুটির একটিতে ওজন হিসেবে (81.6%) এবং অপরটিতে 59.7% ক্লোরিন আছে। 59.7% ক্লোরিন আছে। দেখাও যে এই ফলাফল রাসায়নিক সংযোগ সূত্র মেনে চলে, এই গুণানুপাত সূত্র মেনে চলে।